দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। আপনার সঙ্গে আছে মাহফুজ বিশ। আপনারা জানেন বৈশ্বিক পরিস্থিতি নানা কারণ উত্তপ্ত হচ্ছে, আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত তো ছিল। এরকম বাস্তবতায় ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সুনির্দিষ্ট না হলেও একটা সময়সীমা ঠিক হয়েছে, সেটিতে খানিকটা স্বস্তি ফিরেছিল বলে মনে করা হচ্ছে। সেই স্বস্তি আদৌ ফিরল কিনা এবং বৈশ্বিক এইসব ঘটনাপ্রবাহ আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নির্বাচনকে কতখানি প্রভাবিত করছে সেসব নিয়ে বুঝতে চাই আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনাকেও স্বাগত। এবং আছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি বটেন। নুরুল হক নূর, আপনাকেও স্বাগত। সাকি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। নিশ্চয়ই সারাদিনের নানান পরিস্থিতি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা, বিশেষ করে ইরানের উপরে যে 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা, সেটি একটি ঘটনা। এবং একটু আগের ঘটনা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে তাদের পার্লামেন্টে ইরান একমত হয়েছে। ফলে হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে বলে মনে করছে, কারণ ইরানের হাতে আর কোনো অস্ত্র নাই। সেই সঙ্গে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন আজকে করোনায় আমাদের এখানে 5 জন মারা গেছে। ফলে সব কিছু মিলে নানান ধরনের সংকট তৈরি হচ্ছে। ধারণা করা হচ্ছে জ্বালানি সংকট সামনের দিনগুলোতে হয়তো ভোগাবে। জ্বালানি তেলের আমাদের মজুদ খুবই কম। এইসব সংকটের কোনো প্রভাব কি আমাদের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে ভোটের আলোচনায় ফেলতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। প্রথমত, এই যে ইসরায়েলের একতরফা ইরানে হামলা এবং তারপর এখন যুক্তরাষ্ট্রের হামলা, আমরা এটার তীব্র নিন্দা এবং বিরোধিতা আমাদের দিক থেকে জানিয়ে রাখি। এইটা বিশ্ব পরিস্থিতিকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, বিশেষভাবে ধরুন, এক তো হচ্ছে যে যুদ্ধের একটা ব্যাপক আশঙ্কা বাড়িয়ে তুলছে। অন্যদিকে এই যে হরমুজ প্রণালী, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এর মধ্যে দিয়ে পুরো তেল সরবরাহটা মধ্যপ্রাচ্য থেকে অন্যান্য জায়গায় যায়। এটা বন্ধ হওয়ার অর্থ হচ্ছে যে তেলের বাজার ভীষণ রকম অস্থির হয়ে উঠবে এবং সেটা তো সারা বিশ্বের অর্থনীতির মধ্যেই প্রভাব ফেলবে। তো সেটা সাধারণভাবে সারা দুনিয়ার মানুষের যেমন উদ্বেগ, তেমনি উদ্বেগের বিষয়, বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। তো আমরা দুনিয়ার শান্তিকামী মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এই যুদ্ধ এবং এই ধরনের আগ্রাসী তৎপরতা অবিলম্বে বন্ধ করা হোক। এবং আমরা আশা করতে চাই যে এই ধরনের অর্থনৈতিক অভিঘাত তৈরি হবে না, কারণ সেটা সারা দুনিয়ার কোনো জায়গাতেই কোনো মঙ্গল বয়ে আনবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব, যদি আপনি সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ হয়, তাহলে তো সেটা ইমিডিয়েটলি তেলের বাজারের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে। এটা তো চাই বা না চাই, এটার ঘটনা ঘটবেই। ফলে সেইটা বাংলাদেশের ইতিমধ্যে যে কিছুটা নাজুক অবস্থা তো আছেই, বিশেষ করে শেখ হাসিনার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের যে লুটপাট, দুর্নীতি এবং তার মধ্য দিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেখানে অনেক রীতিমতো অন্তর্বর্তী সরকারকে ভীষণ রকম একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে অর্থনীতিকে একটা ন্যূনতম জায়গায় রাখার জন্যে। সেখানে যদি হঠাৎ করে তেলের বাজার অস্থির হয়ে ওঠে, সেটা আমাদের রিজার্ভ থেকে শুরু করে পুরো উৎপাদন ক্ষেত্র সব জায়গাতে একটা বড় আকারের অভিঘাত আনবে। ফলে সব মিলিয়ে এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা তো আছেই। করোনা পরিস্থিতি বাড়ছে এবং অত্যন্ত দুঃখজনক যে এটা ইতিমধ্যে মৃত্যুর ঘটনাও শুরু হয়ে গেছে। আমাদের চেষ্টা করা উচিত করোনা পরিস্থিতি যাতে সংক্রমণ কম হয়, সেটার জন্য প্রয়োজনীয়ভাবে সবাই সতর্ক হওয়া। এবং কিন্তু রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে আমরা আশা করতে চাইব, যেহেতু আমরা এমন একটা ঐতিহাসিক পর্বে আছি যেখানে আমাদের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন চলছে এবং সেইটা সম্পন্ন করাটা আমাদের নিজেদের অস্তিত্ব, আমাদের বিকাশ, আমাদের সমস্ত সম্ভাবনাকে বাস্তব করা, এই সব কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে আমাদের শত সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু
এই বিষয়ে আরও অধিকতর ঐকমত্য তৈরি হওয়া দরকার, যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি। জি সাকিব ভাই, আপনি কি হুম্মাম ভাই, আপনার কাছে যেটা প্রশ্ন, একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প, কিম জং উন, শি জিনপিং, নরেন্দ্র মোদী, মানে সব জায়গায় একটা কট্টরপন্থার ভয়ঙ্কর রকমের উত্থান। এবং আপনি আজকে দেখেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, উনি সচরাচর ইংরেজিতে বক্তৃতা দেন না। আজকে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য ইংরেজিতে ভাষণ দিলেন। ফলে এই বৈশ্বিক যে একটা ভয়াবহ রকমের বাজে সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এবং সেটি ধারণা করা হচ্ছে আরও বাড়তে পারে, সেইখান থেকে কি আসলে আমরা মুক্ত থাকতে পারবো? এবং সেটির কোনো প্রভাব কি আমাদের ঘরের নিজেদের সিদ্ধান্ত নেওয়া, মানে আমাদের ভোট কবে করব, কিভাবে করব, সেগুলোর ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশ একটা খুব সেন্সিটিভ পজিশনে বর্তমানে আছে। আর খালি বাংলাদেশই না, আমাদের যারা এখনও থার্ড ওয়ার্ল্ড হিসাবে আমরা পরিচিত, তারা সকলেই একটা খুব সেন্সিটিভ পজিশনে আছে। কারণ মেজর যেই প্লেয়ারগুলি আছে, আপনি গ্লোবালি রাশিয়ার কথা বলেন, আপনি ইসরায়েলের কথা বলেন, ইউএস এর কথা বলেন, এখানে যারা যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে, তারা খুবই পোলারাইজ পলিটিক্সে বিশ্বাস করে, এক্সট্রিমিজমের দিকে চলে যাচ্ছে। আর এদের সাথে কিন্তু আমাদের একটা সবসময় আলাপ আলোচনা করতে হয়, ওই বিগ ব্রাদার্স ইয়াঙ্গার ব্রাদার একটা সম্পর্ক যেহেতু আছে, ওটার জন্য কিন্তু তাদের সাথে সকলের সাথে আমাদের একটা সম্পর্ক মেনটেন করতে হয়। যেটা আমাদের বর্তমান প্রবলেম, ওটা হচ্ছে গিয়ে যে আমরা সকলকে খুশি রাখতে চেষ্টা করছি। যেহেতু আমরা বর্তমানে একটা নির্বাচিত সরকার নাই, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট সবার সাথে কাজ করতে চেষ্টা করছে। প্রবলেমটা হয়ে যায় যে আমরা সবাইকে সবসময় খুশি রাখতে পারি না। আর যেই জিনিসটা জ্বালানির ব্যাপারে, যেই জিনিসটা আপনি বলছিলেন যে আমরা এতটাই ডিপেন্ডেন্ট এই মিডল ইস্টের থেকে, যে আমাদের অয়েল রিজার্ভ আমাদের নিজস্ব তো ওরকম কিছু নেই, তো আমরা যে এতটাই ডিপেন্ডেন্ট মিডল ইস্টের উপরে, এই সংকটটা আমরা কিভাবে করে কাটাবো এটা আমি ঠিক এখনও জানি না। আমাদের এখন যেটা করতে হবে যে আপাতত আমাদের ওয়েট অ্যান্ড সি একটা পলিসি মেনটেন করতে হচ্ছে, যে আমরা কোনো ধরনের কোনো কমিটমেন্ট কাউকে করব না। পার্সোনালি আর ইমোশনালি আমরা তো সবসময় বলি যে যেহেতু একটা মুসলিম রাষ্ট্রের উপরে এরকম একটা হামলা হয়েছে, ওটার জন্য মন কাঁদে, বাট আমাদের কিছু করার নেই। আমাদের সাথে ট্রেড রিলেশনস ইরানের ওরকম কিছু নেই, বাট যাদের সাথে ইসরায়েলের সাথে যাদের ট্রেড রিলেশনস আছে, তাদের সাথে আমাদের ট্রেড রিলেশনস আছে। তো ওই যেটা বললাম, খুব সেন্সিটিভ একটা পিরিয়ড আমরা পার করছি। আশা করছি যে এই জিনিসটা কিছুদিনের মধ্যে হয়তো একটু কাম ডাউন করবে। বাট আপনারা তো জানেন যে এখানে যাদের সাথে যেই প্লেয়ারগুলি আছে, তারা কাম হওয়ার মতো মানুষ না। আর আমাদের যেটা এখন করতে হবে, যে আমাদের নিজেদেরও কিছু সমস্যা আছে, আমাদের ইন্টারনাল যেই সমস্যাগুলি আছে, ওগুলো নিয়ে আমাদের এখন কনসেন্ট্রেট করতে হবে। আমার দুই পাশে দুই বড় ভাই আছেন, ওনারা আজকে সারাদিন কাটিয়েছে বাংলাদেশকে কীভাবে করে আমরা নেশন বিল্ডিংয়ের মাধ্যমে একটা কনসেনসাসে এনে কীভাবে করে আগিয়ে নিয়ে যেতে পারি। এখন মেইন আমাদের যেটা করতে হবে, যে আমাদের কনসেন্ট্রেট করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আগে দেশটাকে, আমাদের নিজেদের দেশটাকে আগে সামাল দিই। বাইরে কি হচ্ছে ওগুলোর মধ্যে আপাতত আমরা যদি না জড়িয়ে যাই, তাহলে ভালো। নুরুল হক নূর, এই যে হুম্মাম কাদের এবং জোনায়েদ সাকি আলোচনাটাকে যে জায়গায় নিয়ে গেলেন, আমরা কি আমাদের এই অভ্যন্তরীণ বিষয়গুলোতে সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারছি? আপনার সাম্প্রতিক একটা আলোচনা, আপনি দীর্ঘদিন মাঝখানে মনে হলো আপনি একদম বিএনপি যেরকম ডিসেম্বরে নির্বাচন চাই, গণ অধিকার পরিষদ পারলে নভেম্বরে নির্বাচন চাই, হঠাৎ করে আপনি পটুয়াখালী গিয়ে বলেন আপনার প্রধান উপদেষ্টার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, আরও সংস্কার, আরও কি কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। হঠাৎ করে এই মানে ইউটার্নটা কেন নিলেন? ধন্যবাদ। এবং যে বিষয়টি একটু বলছেন সাকিব ভাই সহ হুম্মাম ভাই সহ, এটা ঠিক যে আপনার ইরানের পার্লামেন্টে যে সিদ্ধান্ত হয়েছে, এটা কিন্তু আরও 5-7 দিন আগে থেকেই বিভিন্ন বিশ্লেষকরা অনুমান করে আসছিলেন যে যদি ইনকেস যুদ্ধ লেগে যায় বা খুব ভয়াবহ ধরনের আক্রমণ চলে এবং আমেরিকা যদি এখানে ইনভলভ হয়, শেষ পর্যন্ত ইরান তার টুল বা ট্রাম্প কার্ড হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করবে। এবং গত 2 দিন ধরেই যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যদেরকে অনেকখান থেকে সরিয়ে নিচ্ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এখানে আমরা ইনভলভ হয়ে যাচ্ছে, এবং আমরা গতকালকে তাই দেখলাম। সেই ক্ষেত্রে এইখানে আপনার এই যে পারস্য উপসাগরকে ওমান সাগরের সাথে সংযুক্ত করেছে, এবং বিশ্ব জ্বালানির প্রায় কিন্তু 20% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। সেই জায়গা থেকে জ্বালানির বাজারে তো একটা বড় রকমের প্রভাব পড়বে। সেটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, পুরো অলরেডি পড়বে, ইভেন আমেরিকার তেও পড়বে।
সেখান থেকে আমাদের অনেকগুলো উদ্বেগের কারণ আছে। প্রথমত আমাদের এমনি জ্বালানি সংকট আছে, বিদ্যুৎ আছে, আপনার তেল সব দিক থেকেই আমাদের একটা ক্রাইসিস আছে। সেই দিক থেকে জ্বালানি সংকটের ফলে আমাদের এখানে উৎপাদন, অর্থনীতি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং যদি এই যুদ্ধের ডিউরেশন যদি কতদিন থেকে আমরা তো জানি না, যদি আরও যেভাবে এইটা এই পর্যন্ত জড়াচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে অন্তত রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ওই রকমের একেবারে দীর্ঘ সময়ব্যাপী না চললেও কিছুদিন অন্তত চলবে। তার প্রভাবটা কিন্তু আমাদের অনেক ধরনের সাফারিংটা আমাদের আছে। সেই জায়গা থেকে এইটা যত তাড়াতাড়ি মানে হচ্ছে বন্ধ হয় সেই দিক দিয়ে আমাদের জন্য মঙ্গল হবে। আর অবশ্যই এই আপনার জ্বালানি, অর্থনীতি, অভ্যন্তরীণ আপনার উৎপাদন এর উপরে তো দেশের নির্বাচন নির্ভরশীল, নির্বাচন, রাজনীতি সব কিছুই নির্ভরশীল। সেই জায়গা থেকে নির্বাচন যদি এই অবস্থা যদি ওয়ার্ল্ডের এই রকমের ডিনামিক্স চলে তাহলে তো নির্বাচন হয়তো বাধাগ্রস্ত হতে পারে। সেকেন্ড হচ্ছে যে ইস্যুটা আপনি জিজ্ঞেস করেছেন যে আমার নির্বাচন এলাকার একটা ঘটনা থেকে একটা পজিশন পরিবর্তন, যে ওই মনির চৌধুরীর একটা বিখ্যাত ডায়লগ আছে কবর নাটকের, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। স্বাভাবিকভাবেই আমরা পরিবেশ পরিস্থিতির আলোকে নিজেদের একটা অবস্থান কৌশল পরিবর্তন করতেই পারি। আমাদের এটা ঠিক বলেছেন আপনি যে আমরা অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে আমরা মনে করেছি যে শুরুর দিকে, সরকারের শুরুর দিকে যদি একটা ন্যাশনাল গভর্নমেন্ট হয় সকলকে নিয়ে, সেই গভর্নমেন্টটা শক্তিশালী হবে এবং সেইটা সংস্কার বাস্তবায়ন সহ সামগ্রিকভাবে এই সংকট উত্তরণে শক্তিশালী একটা ভূমিকা রাখতে পারবে। আমরা সেটা দেখি নাই, সেজন্য আমরা বলেছিলাম যে জাতীয় সরকার হলে শুরুর দিকে সেটা 2 বছরের, সেটা হয় নাই। আমি হয়তো বলেছি, অন্য কেউ বলেছে, আবার অধিকাংশ দল সেটা চায় নাই, যে কারণে আমরা ওই পজিশন থেকে সরে এসেছি। আমরা সরে এসে আমরা সংস্কার উপরে জোর দিয়েছি, সবাই সংস্কার চেয়েছে। বিএনপির মতো বড় দল এই আন্দোলনের গণ অভ্যুত্থান হবে এটা তো কারো কল্পনায় ছিল না। গণ অভ্যুত্থানের আগেই কিন্তু আমরা সাকিব ভাই সহ আমরা যারা আন্দোলন করেছিলাম তাদের সাথে মিলে একটা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বিএনপিকে দিয়ে বা আমরা সবাই মিলে দেওয়াইছি। তো সংস্কারের পজিশন তাগে ছিল, কিন্তু গণ অভ্যুত্থানে পরে দেখা গেল এই সংস্কারের মাত্রাটা মানুষের প্রত্যাশা আরও ব্যাপক আকার ধারণ করেছে। সেই জায়গা থেকে এখন কিন্তু এই যে আজকে যেটা মুম্বাই বলেছে, আমরা দুজন ওই 11টা থেকে 5:30 পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ছিলাম, সারাদিন ওখান থেকে এখানে এসেছি। তো আমি নিজের এলাকায় গিয়ে আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি যে ধরেন বিএনপির এই মুহূর্তে বলা চলে সাকিব ভাই, আমরা যারা বিশেষ করে যুগপৎ আন্দোলন করেছিলাম আনকন্ডিশনাল, তারা তো বিএনপির বলা চলে রাজপথের একটা সংকটকালীন সময়ের মিত্র। সেখান থেকে আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি যে আমার এলাকায় আমি গণসংযোগ করতে গিয়ে বাধার সম্মুখীন, তো বাধা না শুধুমাত্র, শেষ পর্যন্ত রাত্র 10:45 থেকে রাত্র আপনার 2:45 শেষ পর্যন্ত সেনাবাহিনীর ফোর্স নিয়ে ওই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া লাগে। তার মানে পরিস্থিতিটা এইরকম দিকে এটা চলে গেছে। যদিও এখানে অনেকগুলো কথা আছে যে বিএনপি ওই আসনে আমাদের সাথে আলোচনা হয় নাই, সাকিব ভাইকেও বলেছে, কিন্তু বিএনপি হয়তো তার মিত্র হিসেবে মনে করেছে যে এখানে নির্বিঘ্নে সাকিব সাহেবের ক্যাম্পেইন যেন চালাতে পারে, তার লোকেরা যেন কাজ করতে পারে বা ভিপি নূর এখানে করতে পারে। ওই উপলব্ধি থেকে তারা একটা চিঠিও দিয়েছিল আমার এলাকায় পটুয়াখালী 3-এর। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ওই চিঠি দেওয়ার পর থেকে আরও আমি ব্যাপক রকমের বাধার সম্মুখীন হচ্ছিলাম। এটা আমি গত বছর থেকে বিএনপি শীর্ষ নেতাদেরকেও জানিয়েছি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে এখন আমার অবস্থা যদি এই হয়, আমার ধরেন যে কোনো কারণে পরিচিত অবস্থানের কারণে একটা ঘটনা হলে ন্যাশনাল মিডিয়া আসে, জাতীয় পর্যায়ে আলোচিত হয়, সেটা আমি যদি এরকম প্রতিবন্ধকতার সম্মুখীন হই তাহলে অন্য জায়গায় কী অবস্থা। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে 18 সালের আওয়ামী লীগের নির্বাচনের মতো, আওয়ামী লীগ তো তার মিত্রদের অনেককে নৌকা দিয়েছিল, ছেড়ে দিয়েছিল, কিন্তু তৃণমূল কিন্তু ছাড়তে চায় না, শিওর শর্ট সবাই এমপি হতে চেয়েছিল। তো আমার মনে হচ্ছে এইখানে যে এখন বিএনপির নেতৃবৃন্দের যে অবস্থানটা, তারা কোনো জায়গায় কাউকে ছাড় দিতে চাবে না। সেই জায়গা থেকে আমি বলেছি এইটা বিএনপিকে মিত্র হিসেবেও যে তাদের যেন রিয়েলাইজেশন হয়, যে তাদের নেতাকর্মীদের একটা ইনস্ট্রাকশন দেয় যে সহনশীল হওয়ার জন্য। এবং সরকারকে আমরা বলেছি ল অ্যান্ড অর্ডার যদি এরকম পরিস্থিতি হয়, এবং দুর্ভাগ্য হচ্ছে আমি ওই ঘটনা থেকে রেস্কিউ হওয়ার জন্য আপনার ডিসি, এসপি, রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার হাই লেভেলে যোগাযোগ করেছি, বাট তারা ভূমিকা নিতে পারেনি। তো প্রশাসন যদি এখনই একটা আসনে যদি এই অবস্থা হয় তাহলে 300 আসনে কিভাবে তারা সুষ্ঠু নির্বাচন করবে? এই কারণে আমরা বলেছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড এবং পরিবেশ তৈরি না করা পর্যন্ত নির্বাচনের দিকে যাওয়া যাবে না। আমি সাকিব ভাই আপনার কাছে একটু আসতে চাই, সাবেক সিএসির কথা আনলেন। 2018 সাবেক একজন সিএসি গ্রেপ্তার হয়েছেন, আপনি জানেন, নুরুল হুদা গ্রেপ্তার। এনাদের আরও আগেই হওয়ার একটা প্রত্যাশা সম্মত জুলাই আন্দোলনের ছিল, বিচার সংস্কার এবং
নির্বাচন, এই তিনটিই তো মূল কাজ এই সরকারের। কিন্তু আজকে দুপুরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 14, 18, 24 এই 3 নির্বাচনের সিইসির বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরে বিএনপির একটা লোক সমাগম হয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করছে। কিন্তু মাঝখানের যে প্রক্রিয়াটি, তাকে প্রকাশ্যে জুতা দিয়ে চড়ানো, সেটি ভিডিও করা পুলিশের উপস্থিতিতে, এটি কখনো কখনো হুদা সাহেব আসলে যে অপরাধ করেছেন এবং তার বিপরীতে তার আইনি যে শাস্তি পাওয়ার কথা, সেটির বিপরীতে সিম্প্যাথি গ্রো করছে কিনা? দেখুন, একটু ইরান প্রসঙ্গ আগে আলোচনা করতেছিলাম, বাট আমি এখানে উত্তর দিয়ে পরে ওটাতে যাই আর কি। কোনো মব মানে অ্যাটাক, মানে এটা আমরা কোনোভাবেই সমর্থন করি না। একজন মানুষ যত অপরাধী করুক, সেই অপরাধের একটা আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে হবে। কিন্তু তাকে আপনি তার মানে এটাকে বলে, আমরা তো সবসময় আমাদের একটা খুবই প্রতিশ্রুতি হচ্ছে মানবিক মর্যাদা রক্ষা করা। তো মানবিক মর্যাদা মানে একজন মানুষের ডিগনিটি, ইভেন অপরাধের শাস্তি দেওয়া আর তাকে পাবলিকলি তাকে মানে যাকে বলে যে অপমানিত অপদস্থ করা, এবং সেইটা কোনোভাবে সমর্থনযোগ্য আমরা মনে করি না। ডেফিনেটলি এই যারা এই নির্বাচনের এই প্রক্রিয়াকে সহায়তা করেছে, তারা বলেছে এই নির্বাচনগুলো খুব ভালো হয়েছে, এবং এই যে মিথ্যা অবস্থাটা, সেইটা তো তাদেরকে জবাবদিহি করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। সেইটা আইনগতভাবে যাবে। একজন মানুষ মানে একটা বড় অপরাধ, ধরুন খুব মানে হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ করলো, তো সেটা আপনি কি তাকে মানে এখন গণপিটুনির ব্যবস্থা করবেন? মানে এই যে জায়গাটা, সেটা সমর্থনযোগ্য না হয়, কিন্তু হলেই সেটা সমর্থন করার কোনো জায়গা নেই। এবং হওয়াটাও কিভাবে আসলে না হওয়ানো যায়, সেটার দিক থেকেই কিন্তু রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন, তাদের একটা দায়িত্ব হচ্ছে প্রোটেক্ট করা এবং তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া। সেই জায়গাটা খেয়াল রাখা দরকার, এবং সেইটা খেয়াল রেখেই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যাতে মানে স্টেট যখন আলোচনা করি অনেক বিষয়ে কথা বলা যেতে পারে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার কিংবা সুবিচার। তো এই ন্যায় বিচার সুবিচারের উপরে কিন্তু রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। সেইটা যদি কোনো রাষ্ট্রে অভাব হতে থাকে, তখন সেই রাষ্ট্র একদিকে যেমন কর্তৃত্ববাদী, খুবই স্বৈরাচারী, ফ্যাসিস্ট হয়ে ওঠে, অন্যদিকে তার পতনটাও মানে হতে থাকে, ত্বরান্বিত হয়। ফলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এটা আহ্বান করব যে দেশের সর্বত্রই প্রত্যেকের যে ন্যূনতম মানবিক মর্যাদার জায়গা, সেটাকে রক্ষা করা, অপরাধীকে আইনের আওতায় আনা, তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া যাওয়া, এইসব জায়গায় যারা যেখানে ব্যত্যয় ঘটছে সেগুলোকে তদন্ত করা এবং ব্যবস্থা। আমি আবার আসবো হুমা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। ধরেন বিএনপির লোকজনই যদি নুরুল হুদার বিচার করতে চাইতো, তাহলে তো এতদিনই করতে পারতো। লাস্ট 10 মাস বা 1 বছর প্রায় হতে চললো, উনি উত্তরা রবিবাসেই থাকতেন। আজকে একটা অভিযোগ দায়ের হলো, তারপরেই তাকে এরকম মব তৈরি করে জুতাপিটা করা হলো এবং পুলিশে দেওয়া হলো। এতে করে মানে অভিযোগের তীরটা খানিকটা বিএনপির নেতাকর্মীদের দিকে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত ছিল এবং কাউকে অপদস্থ করা এটা এক ধরনের অপরাধও বটে আইনের দৃষ্টিকোণ থেকে। ফলে প্রশাসন কি তাহলে যখন বিএনপির লোকজন সামনে যায়, প্রশাসন কি তখন আর কাজ করে না? এরকম কোনো বার্তা কি আসলে মানুষ পাচ্ছে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। আমি একটু সময় নিয়ে কথাটা বলতে চাই। বর্তমানে আমরা জুডিশিয়াল রিফর্ম নিয়ে কথা বলছি। জুডিশিয়াল রিফর্ম যদি আপনি আসলেই করতে চান, এই আজকে যে ঘটনাটা ঘটেছে এবং গত 10 মাস ধরে যে ঘটনাগুলি ঘটছে, আপনার আসামিদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, কোর্টে নেওয়ার সময় তাদেরকে ডিম মারা হচ্ছে, জুতা মারা হচ্ছে। আপনি হয়তো এটা যখন আলাপ আলোচনার সময় হয়, অনেকজন হাসি ঠাট্টা করে বলে যে হ্যাঁ, এদের তো এটা দরকার ছিল। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে এটা আন্ডার ল, এটা কিন্তু অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট। একটা মানুষ যখন আপনার কাস্টাডিতে থাকে, তখন সে কিন্তু আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এখন তাকে আপনি আসামি হিসাবে নিয়ে যাচ্ছেন, তখন তাকে অ্যাসল্ট করা হচ্ছে। যারা তাকে অ্যাসল্ট করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? আর আমি এই জিনিসটা বলবো যে আপনি আজকে বললেন যে এখানে বিএনপির লোকজন ছিল, বিএনপির হয়তো আইনজীবীরা ছিল এগুলোর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার ছিল। আপনি যদি আসলেই মন থেকে যদি আপনি রিফর্ম করতে চান জুডিশিয়ারি,
আপনার রিফর্ম তো এখান থেকে শুরু করতে হবে। আপনার বেসিক যে জিনিসগুলো আমরা ভুল করছি ওগুলোকে যদি আমরা সংশোধন না করতে পারি তাহলে রিফর্ম করে কোনো লাভ নেই। আমরা বর্তমানে যেই জিনিসটা বারবার করে দেখছি, দোষটা বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির উপরে। হ্যাঁ, বিএনপির মানুষরা উত্তেজিত ছিল, তবে এখানে উস্কাচ্ছেও জেনারেল পাবলিক। এই জেনারেল পাবলিকের মধ্যে কিন্তু আপনার কিছু কিছু এই মব সৃষ্টি যারা করছে, আপনি বারবার করে দেখবেন যে সেম মানুষরাই কিন্তু বারবার করে মব সৃষ্টি করছে। আর এদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে, আমি নাম বলতে চাই না, কারণ ওটা বললে আরও লম্বা কাহিনী শুরু হয়ে যাবে, বাট মানুষগুলো কিন্তু একই, আমরা এগুলোকে চিহ্নিত করতে পারছি। বাট প্রবলেম হয়ে গেছে যে তাদের এখন সোশ্যাল পাওয়ারটা এত বেশি যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। আমার এই জিনিসটা আমার মনে হয় যে এটা প্রধান উপদেষ্টার নজরেও দেওয়া উচিত, যে উনিও যেন একটা সিম্পল মেসেজ দিয়ে দিতে পারে যে বাংলাদেশের আইন সবার জন্য সমান। জি হুমা ভাই, কিন্তু ধরেন সেনাপ্রধান স্পষ্ট করে বলছেন সেনাবাহিনী যেহেতু এখন মাঠে আছে ফুল ম্যাজিস্ট্রেসি নিয়ে, ফলে সে জায়গায় যদি এরকম হতে থাকে সেটা পুরো আইনের শাসনটাকেই প্রশ্নবিদ্ধ করে কিনা? অ্যাবসলিউটলি প্রশ্নবিদ্ধ করছে। আমি খালি বলবো না যে এখানে সেনা প্রধানের বক্তব্য খালি না, যে উনি যে বলেছে যে এখানে আমাদের সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে আছেন, তারা কিছু করছেন না কেন। আমি বলবো যে ওনাদের আরেকটু শক্তভাবে পজিশন নেওয়া উচিত। খালি ওটা না, তার সঙ্গে সঙ্গে আমি বলবো আমরা কিন্তু বিচারের অপেক্ষায় আর নাই, আমরা কিন্তু অলরেডি বিচার করে ফেলেছি। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে কালপ্রিট কারা কারা ছিল, জুলাই অগস্টের খালি না, আপনি দুর্নীতির সাথে কারা জড়িত ছিল, গত 17 বছর আওয়ামী লীগ শাসনের সময় কারা কারা কালপ্রিট ছিল, আপনি নাম বলে ফেলতে পারবেন। আপনি নাম বলতে পারছেন খালি একটা কারণে, তাদেরকে আমরা অলরেডি মিডিয়া ট্রায়াল করে ফেলেছি। আমরা কিন্তু জাস্টিসের অপেক্ষায় নেই। আপনাকে আমি বলে দিতে পারি, আপনি মনে মনে এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই মানুষটার 10 বছরের কারাদণ্ড হওয়া উচিত আর এই মানুষটার ফাঁসি হওয়া উচিত। এই জিনিসটা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। জি হ্যাঁ, নুরুল হক নূর, আমি বিরতিতে যাব, তার আগে আপনি এই ঐক্যমতের সঙ্গে সম্ভবত 5ম দিনের মতো আজকের বৈঠকটি চলছে এবং 3য় দফা থাকে ভাই, রাইট? দ্বিতীয় দফা। ফলে তারপরও আপনি বলছেন যে কিয়ামত পর্যন্ত আসলে ঐক্যমত হবে না, ফলে এই ঐক্যমত তৈরি নিয়ে আপনি এত হতাশ হচ্ছেন কেন হঠাৎ করেই? নাকি আসলে অথবা সব বিষয়ে ঐক্যমত হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা ঐক্যমত কমিশন বা প্রফেসর ইউনুস বা প্রফেসর আলী রিয়াজের পক্ষ থেকে নিশ্চয় নাই? আপনার সেই কথার ব্যাখ্যা শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত। নুরুল হক নূর আছেন আমাদের সঙ্গে, গণ অধিকার পরিষদের সভাপতি। কিয়ামত পর্যন্ত ঐক্যমত হবে না, এরকম হতাশার কারণ কি নূর? হতাশা এটা আসলে ভিতরের এই আলাপ আলোচনা, আপনারা যারা বাংলাদেশ টেলিভিশন তো লাইভ টেলিকাস্ট করে, আলোচনা কারা করতেছে কি বলতেছে এগুলো যদি দেখেন এবং ঐক্যমত্য কমিশনের রোল দেখেন, তাহলে আপনি আমার সাথে একমত হবেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে খাওয়া দাওয়া মাঝে মাঝে ব্রেক হবে, টেলিভিশন ব্রিফিং হবে, কিন্তু ঐক্যমত যেই বিষয়ে আমরা পৌঁছাতে চাচ্ছি যে মৌলিক কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কার বিষয়ে, সেই বিষয়ে ঐক্যমত হবে না। কারণ এইখানে আমাদের দেশের বামপন্থী, ডানপন্থী, মধ্যমপন্থী কিছু দল, আবার নতুন দল অনেকেই চায় তার পজিশনটাকে হাইলাইটস করতে, ওই জায়গায় বার্গেনিং করে ওই জায়গায় স্ট্রিক্ট থাকতে। আবার ধরেন আমরা যারা আছি আমরা আমাদের পজিশন থেকে অনেক সরে আসছি। যেমন ধরেন এই আপনার প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখন আমরা অনেকেই দল একমত হয়েছে যে 2 মেয়াদের বেশি না। সেই নিয়ে কি বলছে আবার বছর স্পেসিফিক করে 10, কি বলছে 15, কি বলছে না আমি কোনো বাড়ি চাই না। তাহলে এখন ঐক্যমত কমিশন যেটা চেষ্টা করতেছে যে সবাইকে আপনার এক জায়গায় মানে 100%, এটা তো দুনিয়ার কোথাও 100% পিউরিটি বলে কিছু নাই। তো আমরা ওনাদেরকে এটা বলছিলাম, আপনার একটা মানদণ্ড নির্ধারণ করেন, কতগুলো দল কোন ক্রাইটেরিয়ায় তারা একমত হলে আপনি সেটাকে একটা মোটামুটি ঐক্য বলতে পারবেন। কিংবা আমরা সামগ্রিক পরিস্থিতি আলাপ আলোচনার প্রেক্ষাপটে, আপনারা তো আম্পায়ার বা রেফারির ভূমিকা আছেন, আপনারা সবাইকে একটা অ্যাড্রেস করে যে আমাদের এইটুকু পর্যন্ত যেতে হবে, একটা ভূমিকা নেন। ফ্লোর ছেড়ে দিচ্ছে একই আলোচনা, অবশ্যই আলোচনা হতেই পারে, আমি মনে করি একবার জায়গায় 3বার আমরা করব, কিন্তু আমরা দেখতেছি আলোচনাটা একেবারে স্ট্রিক্ট হয়েছে, আপনি এইটাই চাচ্ছেন আমি এইটা চাচ্ছি, তাহলে তো অ্যাটলিস্ট একটা মধ্যম জায়গা আসতে হবে। সেই জায়গায় আমি বলছি যে এইভাবে যদি আলোচনা চলতে থাকে তাহলে তো এটা ঐক্য হওয়ার সম্ভাবনা নাই। আর যেটা বুঝলাম এখন প্রধান উপদেষ্টা ভুলক্রমে বলছে নাকি এটা তিনি আসলে সঠিকভাবে বলছেন আমার বুঝে আসতেছে না। তিনি এইভাবে বলছিলেন তার একটা ভাষণে যে যতখানি সবাই ঐক্যমত হয় আমরা ওইটুকু করবো, আর বাকি যেটুকু ঐক্যমত হবে না আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, আমরা লিখে দেবো। এখন ওই রেফারেন্স ধরে ভিতরে আলোচনা করতেছে যে কেন প্রধান উপদেষ্টা তো বলছিল যে
যতখানি ঐক্যমত হয় এটাতে আমার ঐক্য নেই, সুতরাং আপনি এটা ঐক্যমত হয়েছে বলতে পারবেন না, তাহলে তো কিয়ামত পর্যন্ত তো ঐক্য হবে না। হুমায়ুন ভাই, এই যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না অথবা একটানা 2 মেয়াদের বেশি করতে পারবেন না, এইটা নিয়ে বিএনপির আপত্তি আছে, এটা বোঝাই যায় এবং বিএনপি সেটাও বলছে। ঝামেলা হচ্ছে যে এটা নিয়ে বিএনপির আপত্তিটা আসলে কতখানি লজিক্যাল। বিএনপিতে কি আসলে লোক কম প্রধানমন্ত্রী হওয়ার মতো, যে কারণে একজনকে টানা 3 মেয়াদের থাকার বিধানটা রাখতে হবে? এটা 2 মেয়াদ করলে বিএনপি কি অন্য ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ এখানে করে? আপনার কথাটা কিন্তু সঠিক না। এখানে সাকিব ভাইও জানে, নূর ভাইও জানে যে এখানে কিন্তু বিএনপি অলরেডি একটা ডিসিশন চলে আসে। এই 2 মেয়াদের বিষয়টা কিন্তু ইনিশিয়ালি বিএনপি তুলেছিল। এখন আপনাকে সমস্যাটা আমি বলি, সমস্যাটা হচ্ছে গিয়ে যে যারা বর্তমানে এই ঐক্যমত সেশনগুলি অ্যাটেন্ড করছে, বেশিরভাগ মানুষ কিন্তু নতুন নতুন এসেছে। সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তারা কিন্তু বেশি কথাটা তো বেশি বলে না। আপনিও হয়তো খেয়াল করেছেন। সালাউদ্দিন সাহেব যে আমাদের প্রতিনিধি হিসাবে আছেন, উনি কিন্তু একজন সিনিয়র পার্লামেন্টেরিয়ান। উনি কিন্তু আইন লিখতে লিখতে অভ্যস্ত। ইংরেজিতে একটা কথা আছে, দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। উনি কিন্তু ডিটেলে যেতে চাচ্ছে। আপনি যদি বলেন যে 2 মেয়াদ টার্মস অফ রেফারেন্স কি, এটা কীভাবে করে কত লম্বা করা যাচ্ছে, অনেকজনে বলছে 10 বছর, উনি ডিটেলসে যেতে চাচ্ছে। আর ডিটেলসে যাওয়ার আগে উনি ওনার দলের থেকে পারমিশন নিতে চায় যে আমরা কি এখানে একমত নাকি না। তো এই জিনিসটা মনে হয় যে কিছু সময় দেন, আমার মনে হয় যে 2-1টা সেশনের মধ্যে এই জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা কিন্তু অনেক দূর কাছাকাছি চলে এসেছি, যেই জিনিসটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা খুব বড় জিনিস। আমরা কোনো সময় দেখতে পারিনি যে এতগুলি দল সব এক টেবিলে বসে এত বড় বড় ডিসিশনের মধ্যে একমত হচ্ছে। আর আমার মনে হয় যে এটা আপনি যদি আমাদেরকে আর 48 আওয়ার্স দেন, আমার মনে হয় যে এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি মনে করেন যে এটা খুব দ্রুতই একটা ঐক্যমত ক্লারিফিকেশন হয়ে, হ্যাঁ, ক্লারিফিকেশন চলে আসবে। আর আপনি যে কথাটা বললেন যে আমাদের দলের মধ্যে কি ব্যক্তি কম নাকি, দেখেন দলের মধ্যে আপনি যতগুলি আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছে, আমি তো মনে করি প্রতিটাই যোগ্য বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আর আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে গিয়ে যে আমরা ওই স্পেসটা এখনো পাচ্ছি না, মানুষজনকে, আমাদের সিনিয়র লিডারশিপকে ওই স্পেসটা এখনো দিতে পারছি না। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, বাংলাদেশ সমাজ এত ব্যস্ত হয়ে গেছে নতুন দলদেরকে নিয়ে নাচানাচি করতে, আমরা যারা এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান আছে তারা পিছিয়ে পড়ে যাচ্ছে। জি সাকিব ভাই, ঐক্যমত শেষ পর্যন্ত কতখানি ঐক্য হতে পারে? মানে ধরেন, দেখুন আমি একটু ভিন্নভাবে কথাটা বলি। আমি মনে করি না যে মানে কোনো ঐক্যমত হবে না। আমরা অনেক একটা অভূতপূর্ব বাস্তবতায় আমরা আছি। সেটা হচ্ছে যে আমরা ধরুন বাংলাদেশে এরকম দেখেছেন যে রাজনৈতিক দলগুলো নিজেরা বসে একটা আলোচনা করছে এবং যথাসম্ভব ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে। এবং এটা কিন্তু আগের বারের চাইতে প্রথম দফায় যে যার অবস্থান জানিয়েছে, এখন পারস্পরিক আলাপ আলোচনার সাথে এঙ্গেজ করছে, একে অপরকে কিন্তু সমৃদ্ধ করছে এবং বলতে পারেন যে সিদ্ধান্তেরও বদল ঘটছে, কাছাকাছি আসছে। এইটা গত 5 দিনে আপনি আর্টিকেল 70 থেকে শুরু করে যে প্রশ্নগুলোতে আমরা এখন পর্যন্ত আছি, সব জায়গায় কিছু ঐক্য হচ্ছে, আবার একটা জায়গায় দ্বিমত থাকছে। এটার আরও ফার্দার আলোচনা দরকার। এবং আলোচনা হলে যেটা হয় কি, মানে পুরো বিষয়টা সম্পর্কে পরিষ্কার হওয়া যায়, পরস্পর অবস্থানগুলো, তখন একটা জায়গাও সৃষ্টি হয় এবং সেই জায়গাটা তৈরি হচ্ছে। 2 দিন সময়ও নেওয়া হয়েছে আগামীকাল পরশু, যাতে করে দলগুলো নিজেদের সাথে আলোচনা করতে পারে, পারস্পরিক আলোচনা করতে পারে। এবং আমরা অলরেডি আলোচনা শুরু করেছি, যাতে করে কথা বলছি। এখানে মেজর পার্টি, বড় দল বিএনপি আছে, অন্যান্য রাজনৈতিক দল, আমরা তাদের সাথে কথাবার্তা বলছি এবং সেই সব কথাবার্তা নিজেরা আমরা যেমন আলোচনা করছি, নিজেদের দলেও আলোচনা করছি। আমরা মনে করি যে ধরুন এই যে কয়বার, 2 বার প্রধানমন্ত্রীর বেশি হতে পারবে না, 2 মেয়াদের বেশি হতে পারবে না। বার আর মেয়াদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্য করতে গিয়ে তখন প্রসঙ্গটা আসলো যে আচ্ছা আমরা ঠিক করি বরং এই বার আর মেয়াদ বাদ দিয়ে সর্বোচ্চ কত বছর একজন ব্যক্তি তার জীবনে করতে পারে, সেটাতে একটা প্রস্তাব এসছে যে সর্বোচ্চ 10 বছর এক ব্যক্তি তার জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে, এবার যতবার হোক। আর তো সেইটা এখন ধরেন আলোচনার বিষয় আছে। এই বিষয়ে ঐকমত্যের জন্য যার যার দলে আবার যাচ্ছেন, পারস্পরিক আলোচনা করছেন। কেউ কেউ মনে করছেন যে এটা আর অন্যান্য বিষয়ের সাথে একটু সম্পর্ক তখন করতে হবে। আপনি একদিকে প্রধানমন্ত্রীকে টার্ম লিমিট করেছেন, তাহলে আবার সব জায়গায় যদি আবার আটকে ফেলেন তাহলে ফাংশন করবে কীভাবে, এরকম বক্তব্য আছে। কিন্তু এইসব প্রশ্নে আরও কংক্রিট জায়গায় গেলে আমরা যে অনেকগুলো জায়গাতে ঐকমত্য হতে পারবো সেটা যেমন সত্য, আবার সব বিষয়ে সবাই ঐকমত্য হবে এটা কীভাবে আশা করেন? তার পলিটিক্যাল পার্টি আলাদা, এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে আদর্শিক এবং নানান বিষয়ে পার্থক্য আছে।
আছে। সেই পার্থক্য যেমন থাকবে, পার্থক্য আছে বলেই কিন্তু ঐক্যের কথাটা আসে। পার্থক্য আর ঐক্য পরস্পর নির্ভরশীল। মানে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে ঐক্যের প্রশ্ন নাই, আর যখন ঐক্য আছে মানেই ধরে নিতে হবে আপনার পার্থক্য আছে। নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করতে না পারলে জাতির সামনে বড় দুর্যোগ দেখা দেবে, জামাতের সেক্রেটারি জেনারেলের মন্তব্য। আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি বলছেন বিএনপি নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে একটা স্বস্তি ফিরেছে। দুটো বক্তব্য দুরকম। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে মানে অতিরিক্ত স্বস্তির জায়গায় পৌঁছানোর মতো কিছু হয়েছে, আবার জামাত ইসলাম যেমন শঙ্কা করছে সেটা করার মতো কোনো পরিস্থিতি কি আসলে তৈরি হয়েছে? এই কথাগুলো আমরা অনেকদিন ধরে বলছি, জানি না আমাদের কথায় কতটা আসলে মনোযোগ সবাই দেন। আমরা বলছিলাম যে নির্বাচনের তারিখ নিয়ে যে আশঙ্কা, অনিশ্চয়তা ইত্যাদি তৈরি হয়েছে, সেটা রাজনীতিতে অস্থিরতা তৈরি করছে, অর্থনীতিতেও স্বস্তি আনছে না। কাজে এই বিষয়ে একটা যদি ফয়সালায় আমরা পৌঁছাই, তাহলে যেটা আমাদের জন্য খুব জরুরি কাজ, একদিকে বিচার, অন্যদিকে সংস্কার, সেটাতে অনেক বেশি ফোকাস কনসেন্ট্রেট করা যায়। এবং দেখুন আমরা সেই দিকে যাচ্ছি। সংস্কার এখন প্রধান ফোকাসের জায়গা, এবং সেই বিষয়ে আমরা একটা মানে জাতীয় সনদ, জুলাই সনদে আগামী মাসের মধ্যে আমরা পৌঁছে যাব, সেটা আমরা আশা করতে পারি। এগেইন আবার ঐক্য এবং পার্থক্যের কথা বললাম, সব বিষয়ে যে সব ঐক্য হবে সেমনটা না। যেসব বিষয় ঐক্য হবে না সেগুলো আমরা জনগণের কাছে যাব, জনগণ যাকে বিজয়ী করবে তখন সেগুলো ইনক্লুডেড হবে। এখন এইখানে প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছিলেন সেটা যে উপযুক্ত না, সেটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় বলেছি। এবং এখন এসে এপ্রিলের কথা বলছি, এখন রোজার আগে কিন্তু সকলেই কম বেশি বলেছে যে আপনি ডিসেম্বর থেকে জুনের কথা বলছেন, ডিসেম্বর থেকে রোজার আগ পর্যন্তই কিন্তু উপযুক্ত সময়, যে কোনো সময় হোক। এখন সেই জায়গাটাতে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা যে এটা আরও আলোচনার সুযোগ আছে, এবং তিনি নিশ্চয়ই সবার সাথে বসে একটা ডেট ঘোষণা করবেন। এটা করলে যেটা হবে, আমরা ফোকাসে চলে আসব বিচার এবং সংস্কারের প্রতি। এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি বলেছেন, নির্বাচনের পরিবেশটা আছে কিনা। নির্বাচনের পরিবেশের জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ জায়গায় আসতে হবে, প্রত্যেক প্রার্থী এবং তাদের প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং সেই জায়গাটা করার জন্য আপনাকে মানে এটা তো গভর্নমেন্ট ফার্স্ট, তাদের দায়িত্ব। অন্যদিকে সমস্ত পলিটিক্যাল পার্টিসিপেন্টদের এখানে কিন্তু একটা ভূমিকার জায়গা আছে, সেইটাই কিন্তু। এবং এটার দ্বারা পলিটিক্স হবে কিন্তু। মানে আমি যদি কোথাও বাধাগ্রস্ত, আমি বলবো না নূর যেমন বাধাগ্রস্ত হয়েছে সে বলছে না, কাজে আমরা বাধাগ্রস্ত হয়েছি বিভিন্ন জায়গায়, সে আমরা কিন্তু বলছি, মানে প্রকাশ্যে অথবা বিভিন্ন ফোরামে আমরা তুলছি। এই জায়গাটা আরও বাড়তে থাকবে, এবং এখানে মনোযোগটা আমাদের সামনে আনতে হবে, কারণ এইটা বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আসলে আশা করি যে এত বড় একটা অভ্যুত্থান, এত আত্মত্যাগ, এত রক্ত, তার উপর দাঁড়িয়ে মানুষের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন, সে বিষয়ে আমাদের ঐকমত্য, তারপরে আমাদের একটা সত্যি মানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, এইটা একটা আমাদের মানে আলটিমেট লক্ষ্য। এই জায়গায় যদি আমরা অ্যাচিভ করতে ফেল করি, সেটা তো বিরাট বিপর্যয় আনবেই, এবং সেটা করতেই হবে। এবং সেই ক্ষেত্রে মানে চ্যালেঞ্জটা প্রতিটা দলের সামনেই, এবং সেইটা যদি কেউ ফেল করে, জনগণ তো দেখছেন না। এবং আজকে আবার ফিরে আসি, যে বিশ্ব পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আমাদের ঐক্যবদ্ধ ন্যূনতম ঐক্য রক্ষা করা অত্যন্ত জরুরি। মানে আমি যদি 1 মিনিট সময় দেন আমি কথাটা বলি। হ্যাঁ, যেমন ধরেন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় কিন্তু কখনো ইরান অ্যাটাক হবে কি হবে না, এটা নিয়ে প্রচুর লেখালেখি হতো মানে বহুদিন ধরে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অ্যাটাক হলো। তার মানে ইসরায়েল এবং আমেরিকা দুজনে মিলে এই যে গাজায় মানুষ মারতে এবং কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্যে আমরা যাচ্ছি, প্রতিদিন গাজায় যেভাবে হত্যা করা হচ্ছে মানুষ, তারপরে আপনার ইরান আক্রমণ করে বসলো। কিন্তু এশিয়ার ওই অঞ্চলে রাশিয়ারও কিন্তু বেশ ব্যাপক ইনফ্লুয়েন্স আছে, এবং সেইটা যদি আপনি বিবেচনায় নেন, তাহলে কিন্তু আমরা একটা বড় ধরনের মানে সংঘাতের সম্ভাবনার জায়গায় যাচ্ছি। এখন এইটার ফলে যে প্রভাবটা বাংলাদেশে পড়বে, ধরুন হরমুজ প্রণালী যদি কয়েক মাসও বন্ধ থাকে, এই ফোরকাস্টগুলো কিন্তু প্রত্যেক দেশেরই নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ। যে নিরাপত্তা মানে কি, নিরাপত্তা মানে তো জ্বালানি নিরাপত্তা, সব অন্যান্য সব সামরিক নিরাপত্তা সহ এই জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ নিরাপত্তার অংশ। এই ফোরকাস্টগুলো আমাদের গভর্নমেন্টের কতটা আছে এবং তা কতটা ছিল, এবং সেই অনুযায়ী প্রস্তুতি কতটা ছিল, সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। এখন আমাদেরকে তো আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে, এবং রক্ষা করার জন্য আমরা পারস্পরিক সমালোচনা করার চাইতে আমরা এই প্রশ্নগুলোকে পয়েন্ট আউট করার জায়গায় যাচ্ছি, যে যত দ্রুত সম্ভব আমরা আমাদেরকে নিজেদের রক্ষা করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এবং সেই কারণে ন্যূনতম প্রয়োজনীয় জাতীয় ঐক্য,
সেটাও অপরিহার্য। মোহাম্মদ কাদের চৌধুরী, নির্বাচন নিয়ে এখনো আসলে শঙ্কার যে জায়গার কথা অনেক বড় বড় দলগুলো বলছে, কিংবা ধরেন লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে প্রফেসর ইউনূসের যে বৈঠক, সেখানে অনেকগুলো ইফস বার্ডস থেকে গেছে আসলে। ফলে নির্বাচন নিয়ে খুব সুনির্দিষ্ট কোনো তথ্য আপনাদের কাছেও আছে কিনা সেই প্রসঙ্গে কথা শুনবো দর্শক। তার আগে আবারও ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। হুম্মাম কাদের চৌধুরী আছেন আমাদের সঙ্গে, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির। হুম্মাম ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল নির্বাচন নিয়ে আসলে এখনো শঙ্কা, নির্বাচন ঠিকমতো হবে কিনা অথবা নির্বাচন কবে হবে সেই বিষয়ে খুব সুনির্দিষ্ট কোনো তথ্য আপনারা বিশ্বাস করেন কিনা? এই লন্ডনে যে মিটিংটা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে ইউনূস সাহেবের, এটা নিয়ে আমরা সকলেই খুব এক্সাইটেড ছিলাম যে অনেকদিন পরে একটা ভালো নিউজ পাবো আমরা, আর পেয়েছি। আমরা যখন শুনলাম যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি, তো আমরা কিন্তু প্রিপারেশনে নেমে গিয়েছি যে আমরা ইলেকশনমুখী হয়ে যাচ্ছি। কিছু কিছু দল এখনও আছে যারা বলছে যে না, এই ফেব্রুয়ারির মধ্যে হলে সমস্যা হবে, তারা চাচ্ছে যে আরও পিছিয়ে দেওয়া হোক। তাদেরও এটা একটা কৌশল, তারা চাচ্ছে যে যদি যত বেশি সময় নেওয়া সম্ভব হয় তাদের জন্য ভালো হবে। কারণ আপনাকে একটা ছোট তথ্য দিয়ে রাখি আমি, আমাদের জন্য আমাদের যে বিএনপির ভোট ব্যাংক আছে, আমরা কিন্তু এটার বাইরে কোনো সময় ওরকমভাবে ভোট খুঁজতে যাইও না। আমরা সাধারণ জনগণের কাছে যাই, আমরা জানি যে বিএনপিকে কারা ভোট দিবে। এটা জিয়াউর রহমান সাহেবের প্রতি যাদের একটা দুর্বলতা আছে তারা আমাদেরকে ভোট দেয়। এখন সমস্যা হয়ে গেছে যে এখানে একটা ভ্যাকিউম হয়ে গেছে। আওয়ামী লীগের যেই ভোটগুলি ছিল, আপনি ধরে নেন যে এখানে অনেকজনে বলে 30%, আমি ধরে নিলাম যে 20% ভোট আওয়ামী লীগের আছে। কারণ আওয়ামী লীগের এই ভোটটা কোথায় যাবে? আপনি যে কথাটা বললেন যে অনেকগুলি দল আছে যারা একটু হয়তো দ্বিধা করছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হলে সমস্যা হবে, তারা কিন্তু এখন যাচ্ছে এই আওয়ামী লীগের বাড়িতেই। তারা চাচ্ছে যে তাদের ভোট ব্যাংকটাকে ইনক্রিজ করার জন্য এখন আওয়ামী লীগের ভোটটা যেন তারা টানতে পারে। আমরা ওই সমঝোতায় যেতে চাচ্ছি না, আমরা কোনো সময় যাব না। যারা 17 বছর আমাদেরকে এভাবে করে কষ্ট দিয়েছে, দমন পীড়ন করেছে, তাদের সাথে আমরা ওই কম্প্রোমাইজে যাব না। কিন্তু অনেকজন আছে, অনেকগুলি দল আছে, তাদের ওই মোরালিটি ফ্লেক্সিবল, তো তারা চলে যাচ্ছে এখন তাদের সাথে আলাপ আলোচনা করতে। তো ওই কনভিন্স করার জন্য হয়তো সময় একটু বেশি লাগবে, ওই জন্য এই ধরনের। নাকি বিষয়টি এরকম যে ধরেন আপনারা বড় দল নূর এখনই তার এলাকায় গেলে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন, কখনো হয়তো যদি সাকিব ভাইকেও একটা সুনির্দিষ্ট এলাকা বিএনপির পক্ষ থেকে এক ধরনের ইঙ্গিত দেওয়া হয় যেটা আপনার, সেখানেও হয়তো হতে পারে। কারণ 17-18 বছর পর নির্বাচন, ফলে ওই এলাকার বিএনপির লোকজন তো এমপি হইতে চাইবেনি। ফলে বিএনপির জন্য জিনিসটা যতখানি স্মুথ, মানে নূর বা সাইফুল হক ভাই বা অন্য দলগুলোর জন্য কি পরিস্থিতি একই রকম আছে? আপনি এখানেও ভুল করছেন। আপনারা যদি মনে করে থাকেন যে আমার জন্য খুব সুবিধা সময় যাবে, ওটাও কিন্তু ওরকম না। যতক্ষণ পর্যন্ত নমিনেশন কনফার্ম না হয়, যতক্ষণ পর্যন্ত হাতের টিকিট না থাকে, ততক্ষণ পর্যন্ত কেউই সেফ না। আমি আমার এলাকায় গেলে হঠাৎ করে বলবে যে আমি হলাম গিয়ে পুরানা বিএনপির গ্রুপ, তা আমি আপনার সাথে নেই, আমিও নির্বাচনে দাঁড়াবো, আমিও টিকিট চাই। তো যতক্ষণ পর্যন্ত ওই সিচুয়েশনটা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সবাই একই কাতারেই দাঁড়িয়ে আছি। আমাদের সবার উপরেই ওই ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তো যেই জিনিসটা আমি বলবো যে যত দ্রুত আমরা নির্বাচনমুখী হয়ে যেতে পারি, যত দ্রুত আমরা এই কাজগুলি শুরু করে দিতে পারি, জি জি। নুরুল হক নূর, এনসিপি নিয়ে আপনি বিভিন্ন সময়ে নানান সমালোচনা করেন, যদিও এনসিপির নেতৃবৃন্দ যারা, তাদের অনেকেরই উত্থান আপনার ছাত্র সংগঠন এবং নিরাপদ সড়ক আন্দোলন, সেখান থেকে প্রশ্ন হচ্ছে এনসিপি শাপলা ফুলকে প্রতীক হিসেবে চেয়েছে, এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। শাপলা প্রতীক বরাদ্দ দিলে কি সমস্যা? প্রথমত আমি ব্যক্তিগতভাবে এটা বলি যে আমি মনে করি যে ধরেন শাপলা তো ন্যাশনাল সিম্বল, কিংবা দাঁড়িপাল্লা আমাদের কোর্টের, হাইকোর্টের ন্যায় বিচারের প্রতীক, দোয়েল আমাদের জাতীয় পাখি, কাঁঠাল আমাদের জাতীয় ফল, এইগুলা কাউকে, কোনো দলকে বিশেষ করে প্রতীক হিসেবে দেওয়া উচিত না। এখন যেহেতু দাঁড়িপাল্লা জামাত নিয়ে গেছে, কাঁঠাল একটা দল নিয়ে গেছে, সেই কাঁঠাল জাতীয় পার্টির এক অংশ, জাতীয় পার্টি তো 4টা অংশ, এক অংশ নিবন্ধিত তারা, সেক্ষেত্রে এনসিপি হয়তো শাপলাবার এখন পাবে না। কারণ নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে তার যে লিস্টেড সিম্বল, খাট, চকি, ফুলকপি, লাল কফি, ওইগুলো থেকে নিতে হয়। আমরা তো এই জন্য ট্রাক আমাদের পছন্দের প্রতীক ছিল না, সাকিব ভাইয়ের মাথাল নিশ্চয়ই পছন্দের প্রতীক ছিল না, মান্না ভাই কেটলি, চায়ের কেটলি। তো নির্বাচন কমিশন লিস্টেড প্রতীক থেকে নিতে হয়। এখন নির্বাচন কমিশন যদি এনসিপিকে রুলস ভায়োলেট করে দেয়, তাহলে তো তার তো ক্রেডিবিলিটি নিয়ে এখনই প্রশ্ন উঠবে। সেই জায়গা থেকে বোধহয় পাবে না। ফেসবুকে হয়তো প্রচারণা চালাচ্ছে। আরেকটা কথা আমি বলতে চাই, আজকে যে ঘটনাটি ঘটেছে, আপনি শুরুতে যেটা সাকিব ভাইকে এবং হুমাম ভাই কিছুটা বলছিলেন, আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাটা কোনোভাবে সমর্থন করতে পারি না। সাবেক সিসিকে
আপনার জুতার মালা, চট থাপ্পড় দিয়ে এটা কোনো গুড এক্সাম্পল সেট করতেছে না। আমি স্যালুট করি, রেসপেক্ট করি হুম্মাম ভাই যেভাবে এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন, যে না এটা কোনোভাবেই আইনের দৃষ্টিতে আইনগতভাবে আমরা সমর্থন করতে পারি না। কোর্টের এক্সাম্পল, কেউ যদি সবচেয়ে ওর্স অপরাধ করে থাকে তার ফাঁসি হোক, একবার থেকে 3 বার ফাঁসি হোক, কিন্তু এইভাবে কিছু লোক গিয়ে চড়াইবে, থাপড়াইবে, 2 দিন পরে আপনারা যদি একটা ট্যাগ দিয়ে এখানে কেউ মারতে আসে, আপনি অসহায় না? এগুলো তো হচ্ছে অনেক দিন ধরে। এই ঘটনা বাই এনি মিনস এগুলো স্টপ হতে হবে, এবং যারা এই ঘটনাগুলো করছে তারা চিহ্নিত, হুম্মাম ভাই যেটা বলছে, তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া দরকার। একই সাথে আমি সরকারকে বলবো, রাজনৈতিক দলকে বলবো, আমার উপজেলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এখন ধর আমার দল তো নতুন, হুম্মাম ভাই 16 বছর ধরে ভিকটিম, তাদের মামলাটা আগে করবে তারা, তাদের অফিস ভাঙছে, পড়েছে এটার জন্য। তো আওয়ামী লীগের যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে সব উপজেলায় কিংবা জেলায় মামলা হয়ে লিস্ট হওয়া উচিত, এগুলো ক্রিমিনাল, এগুলোকে আন্ডার ট্রায়াল আনতে হবে। আমলাদের মধ্যে যারা ক্রিমিনাল তাদের লিস্ট করে সার্কুলেট করা উচিত, যে এই আমলা, এরা দেশ জাতির শত্রু ছিল, এদেরকে বিচারের মুখোমুখি করাবে। কিন্তু যাকে তাকে সুবিধার জন্য এই সেই কইরা আপনার ফেসিবাদের দোসর টোসর ট্যাগ দিয়ে একটা অস্থিরতা তৈরি করা, সমাজের অন্য শ্রেণী পেশার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, এটা কিন্তু সমাজের জন্য ভালো হচ্ছে না। এবং এইটা যারা করেছে, বিশেষ করে আপনি যেটা বলছেন, হ্যাঁ সেনাপ্রধানের কথা যদি এই অবস্থা হয়, তারা বলছেন বা সেনাবাহিনী বলছে, সেনাপ্রধান বলে না, যদিও সেনা অফিসাররা বলছে কোনো মবকে তারা টলারেট করবে না। অবশ্যই মব এবং জনগণের ক্ষোভ, ধরেন জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ধানমন্ডি 32 ঘুরিয়ে দিয়েছে, এইটা পিপলস অ্যাঙ্গার, বিকজ ওই শেখ মুজিবকে একটা কাল্ট বানানো হয়েছিল, রাজনৈতিক কাল্ট। যদি হিন্দু হইতো তাহলে দেবতা বানাইতো, ভাগ্য বলে আর কয়েকদিন নবী ফেরেস্তার কাতারে নিয়ে যায়নি, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে এরকম একটা সিম্পল বা ধরেন অন্য নর্মাল ঘটনা যেগুলো বিচারের মুখোমুখি করা যায়, গ্রেপ্তার করতে গেলেও যাকে খুব বেশি করা যায় না, সেগুলো গ্রেপ্তার না করে, যেমন ধরেন রাষ্ট্রপতি গেল, ব্যাপক হইচই হলো না, আব্দুল হামিদ চলে গিয়েছে, কিশোরগঞ্জের এসপিকে সরিয়ে দিয়েছে, মানে ওই যে বলে আপনার জিকে মেরে বউকে কিলানো, এরকম একটা অবস্থা। তো আব্দুল হামিদ সাহেব তো আবার ফিরে এসেছেন, আব্দুল হামিদ সাহেবকে গ্রেপ্তার করেছেন, তো তাহলে আরেক বেচারাকে যে চাকরি সরিয়ে দিলেন, এই হামতাম দেখাইলেন, কি হইল এটার মানেটা? তো আপনারা এই যে সিসিকে গ্রেপ্তার করবেন, সিসি তো পালাই যায়নি, এতদিন তো দেশে ছিল। তো এই সমস্ত এই আপনার আহমেদ আকবর সোবহান কিংবা শালম সাহেব বসুন্ধরার, এবং মাঝে মাঝে কয়েকদিন পরে চোর পুলিশ খেলে, ইঁদুর বিড়াল খেলে, অ্যাকাউন্ট ফ্রিজ করে, ওপেন করে, দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়, অথচ তারা দেশে আছে, গ্রেপ্তার করতেছে না। যখন একটা চাপ তৈরি হয় কিংবা কোনো দিক থেকে কোনো ওহী নাজিল হয়, তখন তারা একটু নড়ে চড়ে বসে। তো সরকারের বা প্রশাসনের এই দোদুল্যমান ভূমিকা পরিহার করা দরকার। সাকিব ভাই, আজকে এনসিপি সহ 3-4টি দল নিবন্ধনের জন্য গিয়েছে, এবং সেখানেই সেই নির্বাচনী প্রতীক নিয়ে আলোচনা। নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া কি জটিল একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনি গেছেন, সেটার সাক্ষী আমরা। ফলে আজকে যারা নিবন্ধনের জন্য গেছে, বিশেষ করে এনসিপি নিবন্ধন পাবেই, কারণ তারা ধারণা, মানে আমি পাবলিক পারসেপশন বলছি, এবং নূর যেটা ধারণা করছেন যে তাদেরকে শাপলা প্রতীকও হয়তো দিয়ে দিতে পারে, হয়তো বা সেটি সম্ভব না বিধিসম্মতভাবে। ফলে শাপলা প্রতীক নিয়ে আপনার কোনো অবজেকশন আছে কিনা? না, আমি যতটা জানি যে শাপলা প্রতীক এর আগেও অনেকে চেয়েছে, এবং তাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এটা যেহেতু জাতীয় প্রতীক, এটা দেয়া যাচ্ছে না। ফলে এটার তো এখন তারা যদি ব্যত্যয় করেন, তাহলে সেক্ষেত্রে কী ঘটবে সেটা পরের ব্যাপার। প্রতীক তো ধরেন আমরাও যেটা চেয়েছিলাম সেটা ছিল না, ফলে আমাদেরকে নিতে হয়েছে। সেটা তো একটা হবেই, যে প্রতীকে যেই দাঁড়াক, তারা যদি জনভিত্তি তৈরি হয়, তখন ওই প্রতীকই তার পপুলারিটি হয়ে উঠবে। আমরা আশা করব যে কেউ মানে কোনো এমন কিছু করবেন না যাতে আমাদের মনে হয় যে এটা একটা আইনের ব্যত্যয় ঘটলো এবং তারা কোনো বিশেষ সুবিধা নিলেন। কারণ নির্বাচন কিংবা রাজনীতিতে আমরা যেহেতু একটা নিয়মের মানে প্রতিষ্ঠা করতে চাইছি, মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেটাকে এমন একটা বন্দোবস্ত যেখানে সকলের জন্য আইন কিংবা নিয়মগুলো সমানভাবে কাজ করবে। হ্যাঁ, সেখানে কখনো যে ওভারল্যাপ হয় না তা না, সেই ওভারল্যাপিং হচ্ছে, যার শক্তি বেশি সে শক্তির মহড়া দেখাচ্ছে, এবং এইগুলোকে মানে মোকাবেলা করা তো জন্য আমাদের রাষ্ট্র প্রশাসন ইত্যাদিকে ব্যবস্থা নিতে হবে। আমাদেরকেও মোকাবেলা করে শক্তি অর্জন করতে হবে। সেটা তো একটা মানে রাজনীতি আবার একেবারে মানে এই মাঠের লড়াইটা কিন্তু একটা বাস্তব ব্যাপারও। তো সেইটার জন্য আমরা আমাদেরকে নিজেদেরকে অবশ্যই প্রস্তুত করছি। লড়াই সংগ্রাম যেহেতু করেছি, আগামী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শক্তিও গড়ে উঠতে হয়। গণতান্ত্রিক শক্তিকে এই ধরনের অন্যায়ের প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করতে হয়, এবং ওর মধ্যে দিয়েও কিন্তু একটা ভারসাম্য তৈরি হয়। আই এম নট সেইং যে রাষ্ট্র প্রশাসন এখানে তাখানে কিছুই করবে না, তাদেরকে ঠিক করার জন্য তো এত বড় নতুন বন্দোবস্ত, এত সংস্কারের কিছু, কিন্তু তার একই
সাথে সাথে খালি কাগজপত্র লিখিত কিছু জিনিস এটাই গ্যারান্টি দিবে না আনলেস দেয়ার ইজ এ রিয়েল ফোর্স ইন দি ফিল্ড। ওখানে যদি সংগঠন সংগ্রাম জনগণের পক্ষের গণতান্ত্রিক শক্তি না থাকে তাহলে আবার এই অধিকারগুলো কার্যকর করা যাবে না। দুইয়ের সমন্বয়েই ওই জায়গাটা তৈরি হবে। অনেক ধন্যবাদ জুনায়েদ সাকি, ধন্যবাদ হুমাম কাদের চৌধুরী, ধন্যবাদ নুরুল হক নূর। দর্শক এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকুন।